নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে হলে অবশ্যই ডক্টর প্লাস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রত্যেক দিন একটি বিষয় তো থাকেই যেটা নিয়ে আমরা এগিয়ে চলি, যেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় থাকে। এখন এবং বহুদিন থেকেই একটা বিশেষ সমস্যা মানুষের দেখা দিচ্ছে অনেক বেশি মাত্রায়। সেটা কি না, ইউরিক অ্যাসিড আর তার পরিমাণ বেড়ে যাওয়ার একটা সমস্যা। যখনই দেখা যাচ্ছে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাচ্ছে, নানা রকম ইনফ্ল্যামেশন, বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া, ব্যথা, রেডিশ একটা কালার, এবং সেই সঙ্গে ডক্টরের কাছে পরামর্শ নিতে যাচ্ছেন মানুষ সুস্থতার জন্য, যে এই রকম ব্যথা থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করবেন। এই সমস্যাটা ভীষণ কমন। আমরা যেটাকে বলছি গাউট, বেশি পরিমাণে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে তখন আমরা গাউটের কথাই বলছি। এবং এই যে গাউট, এটা কিন্তু মাত্রাতিরিক্ত ব্যথার একটি কারণ। যখন মানুষের কাছে দেখা যাচ্ছে যে তার যে সাধারণ জীবন, সেই জীবন ব্যাহত হচ্ছে, পা ফেলে হাঁটতে পারছেন না, গ্রেড তো সাংঘাতিক রকম ফুলে আছে, বিভিন্ন জায়গায় ব্যথা, এবং তার থেকে নানা রকম অর্গ্যান ড্যামেজ পর্যন্ত হতে পারে। তো এইরকম একটা সমস্যা নিয়ে বহু মানুষ কিন্তু রয়েছেন। কিছু মানুষ চিকিৎসাধীন, কিছু মানুষ আবার চিকিৎসা করাবেন ভাবছেন, তাই ইউরিক অ্যাসিডটা প্রত্যেকেই চাইছেন কন্ট্রোল করতে। আর সেই সময় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ডায়েটিশিয়ান যারা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইখানেই। কারণ শুধুমাত্র ডায়েট হ্যাবিটকে মেনটেন করে, ডায়েটকে কন্ট্রোল করে এবং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে খাবার দাবারে বেশ কিছু যদি পরিবর্তন আনা যায়, প্রোটিনের মাত্রা যদি ঠিকঠাক রাখা যায় এবং কিছু রেস্ট্রিকশন মেনে চলা যায়, মানুষ কিন্তু অনেকটাই ভালো থাকছেন, সেরে উঠছেন সেই কন্ডিশন থেকে। এবং শুধুমাত্র গাউট কেন বলি, গাউট ছাড়াও কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি সেরে যাচ্ছে শুধুমাত্র ডায়েটের কিছু হ্যাবিটকে মেনটেন করে। আজকে আমাদের বিষয় যেহেতু ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, আমরা ইউরিক অ্যাসিডটা কী করে আমরা মেনটেন করতে পারি, ইউরিক অ্যাসিডের পরিমাণটা কিভাবে ঠিক রাখা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, এইরকম একটি পেনফুল কন্ডিশন থেকে কি করে বেরিয়ে আসা যায়, এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়াঙ্কা দাস, প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর। প্রথমেই স্বাগত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে একটা খুব ভালো বিষয় যেটা উঠে এলো, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডে আমরা কি করে এই ডায়েটের ভূমিকাটা নিয়ে আলোচনা করতে পারি, এগোতে পারি। তার কারণ ডায়েটটা সত্যি আজকের সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু অকুপাই করে আছে, শুনবো। তবে যারা ওপারে দর্শক রয়েছেন তাদের জন্য বলি, যে নাম্বার রয়েছে সরাসরি কথা বলার জন্য, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। যারা এরকম নানা রকম সমস্যা নিয়ে রয়েছেন, আপনাদের ডায়েট হ্যাবিট কী আছে এবং কি করতে পারেন, কি করলে আপনাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা নিয়ন্ত্রণে আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনায় থাকছেন আমাদের সঙ্গে। আজকের এই বিষয়ে চর্চা এগিয়ে চলবে রয়েছেন রিয়াঙ্কা দাস, যিনি এই বিষয় নিয়ে মানুষের বহু সমস্যা থেকে সমাধানের পথ দেখিয়েছেন। বহু মানুষ কিন্তু ভালো আছে তার এই যে ডায়েটারি হ্যাবিট, সেই চার্টকে ফলো করে। প্রথমেই যে বিষয়টা বলি, এই যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলেই মানুষের এই সমস্যাটা দেখা দেয়। বলছি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি বলতে ঠিক কতটা হলে আমরা বলতে পারি যে হ্যাঁ ইউরিক অ্যাসিড মাত্রা ছাড়িয়েছে? সাধারণত কি হয়, আমাদের ইউরিক অ্যাসিড কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু বডিতে কম বেশি কিন্তু থাকে, নর্মাল একটা মাত্রা থাকে। তো যখন আমাদের ইউরিক অ্যাসিড মেল পার্সনের ক্ষেত্রে 2.5 to 7 মিলিগ্রাম যেটা থাকে, যেটা থাকে তার মধ্যে থাকে mg/dl, আর ফিমেল যেটা থাকে তাদের 1.5 to 6 মিলিগ্রাম যেটা থাকে। তো সেই মাত্রাটা যখন থাকে mg/dl, তখন সেটাকে আমরা নর্মাল বলি। তো যখন ফিমেলদের ক্ষেত্রে 6 থেকে উপরে এবং মেলদের ক্ষেত্রে 7 থেকে উপরে যায়, তখন আমরা বলি যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এবং আরও একটা জিনিস, ইউরিক অ্যাসিড যেটা মানে কিভাবে আমাদের বডিতে আসে, তো মূলত আমাদের শরীরে 3 ধরনের কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা প্রধানত পুষ্টিকর জিনিস থাকে, যেটা আমার মেইন এনার্জি ফুয়েল যেটা হয়, মানে ভেঙে আমার এনার্জিগুলো তৈরি হয়। আচ্ছা, যেটাকে আমরা একটা বলি প্রোটিন, একটাকে বলি আমরা কার্বোহাইড্রেট এবং আরেকটিকে বলি ফ্যাট।
প্রোটিন জাতীয় খাবার যেটা হয় সেই প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে তার মধ্যে অন্যতম একটা অ্যাসিড হচ্ছে পিউরিন। তো পিউরিনটা যখন ভাঙে সেটা ভেঙে লাস্টে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার আমার বডিতে যখন এই পিউরিনের মাত্রা বা প্রোটিনের মাত্রা বেশি থাকে, সেটা আমার ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বাড়িয়ে দিচ্ছে, সেই সময় যখন আমার বডির থেকে প্রোটিনটা বের হতে পারছে না, তো সেই জায়গাটাতে কিন্তু আমার ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিন্তু বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং আমরা যেহেতু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা বহু অর্গ্যানকে মানুষকে ড্যামেজ করে দিতে পারে পর্যন্ত, এতটাই সিরিয়াস একটি কন্ডিশন, সেখানে ডায়েটের ঠিক কতটা ডায়েটকে মেনটেন করে একটা মানুষ ইউরিক অ্যাসিডকে মেনটেন করতে পারে? একদমই, ডায়েট একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা যদি ইউরিক অ্যাসিডটাকে মেনটেন করতে চাই। কারণ ডাক্তারের মেডিসিন অবশ্যই যদি দরকার পড়ে আমরা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা কোথাও না কোথাও যদি যেই জায়গাটাতে পিউরিন রিচ, যে আমি বলছিলাম যে প্রোটিন বা পিউরিন রিচ ফুডের জন্য কিন্তু আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে, এবং প্রত্যেকটি মানুষের লাইফস্টাইল আলাদা, আমি আগেও বলেছি, তার জন্য তাদের কিন্তু ডায়েট অনেক সময় 19-20 কিছু পরিবর্তন হয়ে থাকে। তো এই জায়গাটাতে আমরা যদি ওষুধের পাশাপাশি যদি আমরা ডায়েটটাকে মেনটেন করি তাহলে কিন্তু, এবং যাদের ওষুধ চলছে না বা এনি চান্স অনেকেরই তো ওষুধ চলে না, তো সেই জায়গায় ইনিশিয়াল স্টেজেও যদি আমরা ডায়েটটাকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড অনেকটাই কিন্তু কন্ট্রোলে কিন্তু থাকে। এবং বহু মানুষই রয়েছেন যারা কিন্তু বেশি মেডিসিন খেতে চান না, একটা মেডিসিনের উপরে তাদের ফোবিয়া রয়েছে, এবং চান শুধুমাত্র অন্য কোনো পদ্ধতি যদি ফলো করা যায় যাতে ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকে। এবং এই মেডিসিন যদি আমি লং টার্ম যদি রোজ যদি আমি ইউজ করতে থাকি তাহলে আমার লং টার্মে কিন্তু আলটিমেটলি একটা সাইড এফেক্ট কিন্তু আসে। তো সেই জায়গাতে আমি যদি নর্মাল বা ন্যাচারালভাবে শুধু আমার ডায়েটটাকে একটু চেঞ্জ করে যদি আমার শরীরটা ভালো থাকে, আমার ব্লাড রিপোর্টগুলো নর্মাল থাকতে পারে, এবং ইউরিক অ্যাসিড মানেই তুমি দেখবে আমার বডিতে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা ব্যথা, এই জিনিসগুলো কিন্তু খুব এবং ব্যথা থাকলে যে কোনো মানুষের কাজ করতে গেলে, এবং রাতে ঘুমোতে গেলে, সকালে উঠে হাঁটাচলা করতে গেলে বা বসতে গেলেও, যে কোনো একটা বডি ফাংশন করতে গেলে কিন্তু খুব সমস্যা হয়। তো আমরা যদি একটু আমাদের রেগুলার যদি আমাদের ডায়েটটাকে একটু যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় সেটা অনেকটাই কিন্তু বেনিফিশিয়াল। আমার রোজ রোজ মেডিসিন খাওয়া বা আমার করা কোনো ওষুধ নিয়ে চলা বা এই যে ব্যথাটা আমরা যে ভুক্তভোগী যে ব্যথাটার জন্য, তো সেইখানটায় কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। এবং এই যে ডায়েট নিয়ে যখন কথা আসে, মানুষের অনেকগুলো মিথ আছে যে তাদের কিছু মানুষের কাছ থেকে হয়তো তারা শুনেছে, কিছু নিজেদের একটা ধারণা আছে যে এইগুলো খাবো না, এগুলো খেলে ইউরিক অ্যাসিড নিয়ে প্রচুর মিথ আছে, খেতে পারি। তো আজকে একটু স্পষ্ট ধারণা যাতে ওপারে যারা রয়েছেন দর্শক তাদের জন্য হয়, যে তাদের মনে একটা পরিষ্কার ধারণা তৈরি হোক আসলে কি কি খাওয়া উচিত। এটা কি ডিপেন্ড করছে পুরোটাই যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা ঠিক কতটা বেড়েছে তার উপরে বেস করে কি ডায়েট চার্ট তৈরি করছেন? হ্যাঁ, একদমই। ইউরিক অ্যাসিডের যখন আমাদের প্রত্যেকটা মানুষেরই তো ব্লাডের রিপোর্ট কম বেশি থাকে, কারো 6, কারো 7, কারো 7.5, 8 এরকমভাবে মাত্রা চলে, এবং তার সাথে আরও কোমরবিডিটিস। শুধু সবারই দেখবে ইউরিক অ্যাসিডই শুধু সমস্যা সবসময় কিন্তু আসে না, কারোর ডায়াবেটিস থাকে, কারোর লিভারে কোনো সমস্যা থাকে, কারোর হাইপারটেনশন থাকে। তো এই কোমরবিডিটিস এবং এই যে আমাদের যে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকে, এবং তার সাথে যিনি আমাদের পেশেন্ট যিনি আছেন তার কীরকম লাইফস্টাইল, সে কি খুব সেডেন্টারি ওয়ার্কার বা মডারেট ওয়ার্কার বা খুব হার্ড ওয়ার্কিং বা খুব প্রচুর কাজ করছে, প্রচুর খাটনি চলছে তার লাইফস্টাইলে। তো এই জিনিসগুলো কিন্তু সব দেখেই কিন্তু ডায়েটটা হয়। তবে হ্যাঁ, যে জেনারেলাইজ একটা কিছু বলা যেতে পারে যে কীরকম ডায়েট আমরা খেতে পারি। এবং তুমি ঠিকই বলেছো যে প্রচুর ভুল ধারণা কিন্তু আছে ইউরিক অ্যাসিডে, যে আমাদের এটা খাওয়া যাবে না, প্রচুর জিনিসের ব্যাপারে কি খাবো না এটা নিয়ে দারুণ কনফিউশন চলে, প্রচুর কনফিউশন আসে। তবে আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য বলি, এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে আপনাদের, তাই আজকে ডায়েটিশিয়ান রয়েছেন আমাদের স্টুডিও থেকে সরাসরি। আপনাদের ডায়েট ওরিয়েন্টেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, হয়তো দেখা গেছে আপনার ইউরিক অ্যাসিড মাত্রা ছাড়িয়েছে, দেখেছেন এবং কিছু প্রবলেম চলছে, অবশ্যই ফোন করুন। সরাসরি কথা বলার নাম্বার 6292242337 এবং 6292242338, এই দুটো নাম্বারে সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। অবশ্যই উত্তর দেবেন ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে।
ডায়েটটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বহু বছর থেকে শুনে আসছি, যখন দেখা যাচ্ছে যে ডায়েটিশিয়ানদের গুরুত্ব কিন্তু দিনে দিনে বেড়েছে, কারণ মানুষ বুঝেছেন শরীরে যা কিছু আমরা দিচ্ছি, আমাদের খাবারটা অ্যাকচুয়ালি ফুয়েল হিসেবে কাজ করে এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে চলি, কোনো কাজ করি, এনার্জি পাই, নিউট্রিশন পাই। সেখানে খাবারটাকে যদি শুধুমাত্র মেনটেন করা হয়, অনেক মানে ডিজিজ কন্ডিশন থেকে মানুষ ইমপ্রুভ করছেন, বেরিয়ে আসছেন। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা নিয়ে মানুষ যেহেতু অনেক বেশি চিন্তিত আজকের সময় দাঁড়িয়ে, তারা ঠিক কী কী খাবেন এবং কী কী খাবেন না এটা জানলে সুবিধা হবে, কেন কি এই মিথগুলো অন্তত কেটে যাবে তাদের। প্রথমত আমি বলি কী কী খাওয়া যাবে না, বা একটু কন্ট্রোল করে কোন কোন খাবারগুলোকে আমাকে খেতে হবে। তো ইউরিক অ্যাসিড যেহেতু থাকে, ইউরিক অ্যাসিড আমি আগেই বললাম যে পিউরিন এবং প্রোটিন বেশি মাত্রা যখন বেড়ে যায় সেটা ভেঙেই ইউরিক অ্যাসিড কিন্তু তৈরি হয়। তো প্রথমত হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যেগুলো, সেগুলোকে আমরা কিন্তু মানে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদেরকে খেতে হবে। আসছি, একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? কে বলছেন, আছেন? বেশ, হ্যাঁ আমরা আসি। তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের প্রোটিন জাতীয় খাবার, এবং প্রোটিনের মধ্যে আমাদের দু ধরনের প্রোটিন পড়ে। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, যেটাকে আমরা মাছ, মাংস, ডিম এবং দুধ জাতীয় জিনিস এগুলোকে ধরি, এবং অপরদিকে আমার উদ্ভিজ্জ প্রোটিন, মানে ডাল, সয়াবিন, মাশরুম এই জাতীয় প্রোটিনগুলো। তো দু ধরনের প্রোটিনই কিন্তু কম বেশি কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তো অতি অবশ্যই মাছ, মাংস, ডিম হোক বা ডাল, সয়াবিন হোক, প্রত্যেকটারই মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে খেতে হবে। এবার মাত্রা যদি ইউরিক অ্যাসিডের মাত্রা অত্যাধিক বেশি থাকে, মানে অনেক ক্ষেত্রে হয়তো যাদের জটিল অনেকটা সমস্যা গড়িয়ে গিয়েছে, তো সেই জায়গাতে হয়তো আমরা অনেক সময় কিছু কন্ট্রোল করতে বলি বা খেতে বারণ করি। কিন্তু যখন ইনিশিয়াল স্টেজ থাকে তখন আমরা সেগুলোকে এই মাছ, মাংস, ডিমের, অর্থাৎ আমার ডেইলি কতটা প্রোটিন দরকার। সাধারণত আমাদের নর্মাল মানুষ যখন আমাদের ইউরিক অ্যাসিড হয়, তো আমরা সেটা দেখি যে 0.8 গ্রাম পার কিলো বডি ওয়েট পার ডে, ঠিক আছে, পার পারসন। আমরা এই বিষয়ে বিশদে আসি। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে বলছেন? শুভঙ্কর আমার নাম, কৃষ্ণনগর থেকে কথা বলছিলাম। বলুন। আমি যখন টেস্ট করা ইউরিক অ্যাসিড তখন দেখা যায় নর্মাল আছে, ডক্টরবাবু বলেন যে নর্মাল ওটা, কিন্তু যেরকম মুসুর ডাল বা যে সমস্ত শাক পাতা টাইপের কিছু খাবার এগুলো খেলে হঠাৎ করে বেড়ে যায়, প্রচুর প্রচুর পেন হয় পায়ে। এটার কারণ জানতে চাইছিলাম অ্যাকচুয়ালি। আপনার কি ওষুধ চলে? হ্যাঁ ওষুধ চলে, একটা ফেভিটাল 40 নিয়ে আমি ডাক্তারের। হ্যাঁ, এবার আপনার কতটা মাত্রায় আপনি যে খাচ্ছেন, যেগুলো শাক সবজি বলছেন বা আপনার যে মাছ, মাংস, ডিম যেগুলি আছে, তো সেটা আমার জানলে খুব ভালো হতো, তাহলে আমি বলতে পারতাম কতটা মাত্রায় আপনি খেতে পারেন। তবে আমি বলতে যেরকম একটা সিঙ্গেল মিল যেরকম হয়, যেমন বাড়িতে রান্না হলো, শাক সবজি হলো, একটু মাছ হলো, একটা মানুষের যে পরিমাণে খায় তার থেকে কম কোয়ান্টিটিতে খায় আমি অ্যাকচুয়ালি। যেহেতু জানি ইউরিক অ্যাসিডের সমস্যা আছে আমার, ওই কারণে কোয়ান্টিটিটা অত বেশি নিই না, আমি মোটামুটি একটা অনুপাতে খাওয়া হয়। অথচ যখন আমি টেস্ট করাই তখন দেখি যে আমার ইউরিক অ্যাসিড নেই, ওটা ধরা পড়ে না। অথচ যখন আমি ওষুধটা নিই, ওষুধ নেওয়ার সঙ্গে সঙ্গে কমে যায়। আচ্ছা আচ্ছা, মানে মেডিসিন যখন উনি খাচ্ছেন তখন ব্যথাটা কন্ট্রোলে থাকছে, কমে যাচ্ছে। হ্যাঁ, এবার অনেক সময় কি হয়, এই যে খাবারগুলি আপনি বললেন যে শাক পাতা জাতীয় সবজি বা আমাদের যে প্রোটিন, অ্যানিমেল প্রোটিন যেগুলি বা প্লান্ট প্রোটিন, যে মাছ, মাংস, ডিম হোক, ডাল হোক, এগুলি অনেক সময় কিন্তু অনেক মানুষের খেলে কিন্তু সমস্যা হয়। তো কতটা ব্লাড রিপোর্ট কীরকম, কতটা কি ইমপ্রুভমেন্ট এতদিন কীরকম কি হয়েছে, এটা জানলে আমি আরও ভালো বলতাম। তবে আমি বলবো, যদি আপনার মনে হচ্ছে যে এই ধরনের খাবার খেলে আপনার ব্যথাটা বাড়ছে, তো সেই কেসে কিন্তু একটু ডায়েটটা আপনি দেখিয়ে নেবেন যে কিভাবে আপনি প্ল্যানটা করতে পারেন বা কিভাবে রাখতে পারেন। তবে এইগুলোকে অনেকটা কম মাত্রায় খেতে হবে, এবং দরকার পড়লে কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু বর্জন করতে হতে পারে। তো যদি আপনি দেখেন যে জিনিসগুলি বাদ দিয়ে আপনি ভালো থাকছেন, তাহলে আপনি এই পরিমাণগুলোকে অবশ্যই একটু কম খাবার বা অথবা বাদ দেওয়ার চেষ্টা করবেন। একদম তাই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যখন আপনি মনে দেখছেন
যে আপনি মেডিসিন খাচ্ছেন, ব্যথা কম থাকছে, কিন্তু শুধুমাত্র কিছু খাবারের যখনই চেঞ্জ করছেন, কিছু খাবারের অভ্যেস একটু বেশি মাত্রায় খেয়ে নিচ্ছেন, আপনার শরীরে কিন্তু ব্যথাগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে খাবারটাকে তাহলে কন্ট্রোল করা দরকার, মেনটেন করা দরকার কী কী খাবেন। কারণ শরীরে যেমন পুষ্টির প্রয়োজন আছে, সেই পুষ্টির সাথে সাথে আপনার এই যে ইউরিক অ্যাসিডটা, এই মাত্রাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু খাবার ভীষণ ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়াটা আপনার জন্য ভীষণ জরুরি। হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে ডক্টর কোথায় কোথায়, ডায়েটিশিয়ান কোথায় কোথায় চেম্বার করছেন আপনাকে গাইড করা হবে, সেই অনুযায়ী কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রিয়াঙ্কা দাস। বহু মানুষ তার পরামর্শ মেনে শুধুমাত্র ডায়েট হ্যাবিটকে মেনটেন করে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ইউরিক অ্যাসিডের এই ব্যথা, এই যে টেন্ডেন্সি থাকে সোয়েলিং, সব কিছু থেকে পুরো রিকভার করে গেছেন। অনেকে খুব ভালোও রয়েছেন শুধুমাত্র কন্ট্রোল করে ইউরিক অ্যাসিডটাকে। মেডিসিন দরকার, পাশাপাশি খাবারের যে ফুড হ্যাবিটটা রয়েছে সেদিকেও কিন্তু অবশ্যই নজর দিতে হবে। কারণ এই যে ইউরিক অ্যাসিড এই বিষয়টাই তাই, অনেকেই বলে যে প্রোটিনের মাত্রা যখনই শরীরে বেড়ে যাচ্ছে সেই তার জন্য কিন্তু এই ব্যথাগুলো আবার রেকার করছে, বারবার রেকার করছে, ব্যথা বাড়ছে, যেমনটি উনি এক্ষুনি বললেন। হ্যাঁ, কারণ কি হয় কি, প্রোটিন মানে আমার ইউরিক অ্যাসিডটা কখন বাড়ছে, এই যে প্রোটিনটা, আমার যে প্রোটিনটা ইউরিক অ্যাসিড ফর্ম হয়ে মানে লাস্টে যে বেরিয়ে যাচ্ছে, এক্সক্রিয়েট করছে, এটা মূলত কিন্তু আমাদের কিডনি কিন্তু করে থাকে। খুব ইম্পর্ট্যান্ট। রয়েছেন কোনো দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে, কি নাম? আমার নাম নিবাস চন্দ্র পণ্ডিত। বলুন। বলছি আমার তো ইউরিক অ্যাসিড 8.2। তো আমি বিভিন্ন আর্টিকেল বিভিন্ন জায়গায় পড়ি, এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলছে টমেটো খাবেন না, আবার কেউ বলছেন ভিটামিন সি আছে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করে, আবার অনেকে বলছে ডিম খাবেন না, আবার আমি বিভিন্ন স্টাডি করে দেখেছি যে ডিম খাওয়া যেতে পারে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি জানি যে প্রোটিন থেকে প্রোটিন খাওয়া বারণ আছে, কিন্তু প্রোটিন তো খাওয়ারও দরকার আছে। এবার কি করবো, কি খাবো কি খাবো না। আবার অনেক বলছে ঢেঁড়স খাবেন না, আবার অনেক বলছে ঢেঁড়স খেতেই হবে। এই যে কন্ট্রাডিক্টরি, এক একটা জায়গায় এক এক রকম, এবং অনেক লেখাতেও দেখছি এটা খাবেন এটা খাবেন। কেউ বলছে চিংড়ি মাছ খাবেন না, কেউ বলছে রেড মিট খাবেন না, আবার কেউ বলছে প্রোটিন খেতে হবে। এই বিষয়ে কন্ট্রাডিক্টরি। বেশ, আপনি সঙ্গে থাকুন। এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলছিলাম, বিভিন্ন রকম মিথ নিয়ে। একদমই। হ্যাঁ, তো একটা ভালো প্রশ্ন করেছেন উনি, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত আমি একটা একটা করে এগোই, অনেকগুলি উনি মিথ বললেন। ফোন নিয়ে নেব, তারপর আনসার একবারে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি কুচবিহার থেকে। বলুন, কি নাম? কুচবিহার থেকে বলছি। বলুন। আমি রিয়াঙ্কা ম্যামকে বলছি যে একটা সাধারণ মানুষ তার ডায়েট চার্টটা কিরকম হবে, তার কোনো এমনি কোনো একটু হাইপার টেনশন শুধু আছে, আর কিছু নেই। 60 বছর বয়সে কিভাবে ডায়েটটা করবে সার্বিকভাবে ভালো থাকার জন্য, এটা যদি একটু বলে দেন সাধারণ মানুষের জন্য। রিয়াঙ্কা ম্যামকে অনুরোধ করতেছি, তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। সবসময় তো যাওয়া সম্ভব হয় না, আমরা প্রান্তিক অঞ্চলে থাকি কুচবিহারে, আমার বয়স্ক লোক বাড়িতে আছে, আমাদের সেরকম অভিজ্ঞতা নেই। উনি যদি একটু বলে দেন সাধারণ মানুষ কি খাবে এবং কিভাবে চলবে, একটু বলে দিলে খুব ভালো হয়। নিশ্চয়ই, আমি অনুরোধ করতেছি। বেশ, একদম সঙ্গে থাকুন। আমরা প্রথমে আনসারটা নিই। অলমোস্ট দুটো অনেকটাই সেম, যে সত্যি একজনের দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেলটা 8.2, মানে অনেকটাই বেশি, এবং তিনি কি কি খাবেন বুঝতে পারছেন না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন মিথ রয়েছে। তার জন্য কি বলবেন? আচ্ছা, প্রথমত উনি যেটা বলছিলেন যে টমেটো যেটা খাওয়া যাবে কি না, কারণ এটা প্রচুর মানুষে অনেকেই অনেক মানে আর্টিকেলে কেউ বলেন যে টমেটো খাওয়া যাবেই না একদম। তো টমেটোতে আমরা কেন বারণ করি, টমেটো যে খাওয়া যাবে না এটা কিন্তু একদমই ভুল কথা। এবং আগেকার দিনে, আগে পুরনো দিনে যখন ছিল বা কয়েক বছর আগেও কিন্তু আমরা বলতাম যে এই যেটা বললেন উনি, যে ঢ্যাঁড়স খাওয়া যাবে না বা টমেটো খাওয়া যাবে না, বিন খাওয়া যাবে না, এই ধরনের সবজি এগুলো খাওয়া যাবে না। মেন ব্যাপার কি হচ্ছে, এই সবজিগুলোর মধ্যে দানা যে থাকে, যে কোনো ধরনের সবজিতে যখন দানা থাকে, সেই দানা জাতীয় জিনিসগুলো আমার ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বেশি করে বাড়িয়ে দেয়। যেমন বিনসের মধ্যে যদি দানা থাকে সেটা মাত্রাটা বাড়িয়ে দেয়। যে ঢ্যাঁড়স যেটা থাকে, ঢ্যাঁড়সটা
অবশ্যই দানা ফেলে খেতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, ঢ্যাঁড়স জাতীয় জিনিস যেগুলোতে একটু মানে কি বলবো, একটু নরম ধরনের হয়, যে নেচার যেটা থাকে, পুঁই শাক, ঢ্যাঁড়স, এই ধরনের জিনিস যদি আমরা খাই, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে নয়, যে ইনফ্লামেশন বা ব্যথাটা অনেক সময় কিন্তু বেড়ে যায়। তো যদি আপনি দেখেন যে ঢ্যাঁড়স বীজ ফেলে খাওয়ার পরেও আপনার শরীরে ব্যথা বাড়ছে, তাহলে আমি বলবো যে সেই সময় আপনি ঢ্যাঁড়স বন্ধ রাখলে ভালো হয়। ঠিক আছে, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে হয়তো হবে না, সব মানুষের ক্ষেত্রে নয়, সেটা একটু খেয়াল করতে হবে। যদি মনে হচ্ছে যে এগুলো খেলে আপনার প্রবলেমটা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু খাওয়া উচিত। টমেটো যেটা হয়, রয়েছেন কোনো দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি সাগরদিঘি মুর্শিদাবাদ বয়ার গ্রাম থেকে বলছি। আপনাদের সরাসরি টিভিতে এখন সম্প্রচার চলছে ইউরিক অ্যাসিড সম্পর্কে, এবং আমি ইউরিক অ্যাসিড সম্পর্কে জানতে চাইছি যে আমি কি খাবো আর কি খাবো না। বেশ, আপনার কি ইউরিক অ্যাসিড ধরা পড়েছে? টেস্ট করিয়েছেন? হ্যাঁ ধরা পড়েছে, আমি টেস্ট করিয়েছি। আচ্ছা, সবে ধরা পড়েছে না অনেক দিন ধরে চলছে? না না, মোটামুটি ধরুন প্রায় 9 মাস থেকে চলছে। 6 মাস ধরে ওষুধ চলছে কিছু? হ্যাঁ ওষুধ চলছে। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমরা এটা বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, এই প্রশ্নটা ছিল সেকেন্ড যিনি এরপরে আগেই যিনি, এটাই আসলে এটা বহু মানুষের প্রশ্ন, আমার শুধু এক একজনের নয়, এটা বহু মানুষের এই মিথগুলোর জন্যই আরও বেশি প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো প্রথমত আমি বলি যে যেটা বলছিলাম, টমেটো যদি আমরা দানা ফেলে খেতে পারি, তাহলে মাত্রায় কিন্তু টমেটো খাওয়া যেতে পারে। ভালো হয় খুব যদি আপনি কোনো ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেন। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আসি, সেটা হচ্ছে যে মাছ, মাংস, ডিম কেউ বলেন খাওয়া যাবে না, কেউ বা বলেন খাওয়া যাবে, কেউ বলেন ডিম খাওয়া উচিত নয়। তো কারণ প্রোটিনের মাত্রাও কিন্তু প্রচুর। হ্যাঁ, কারণ কি হয়, আমাদের অ্যানিম্যাল প্রোটিন যেগুলি থাকে মাছ, মাংস, ডিমে, সেগুলিতে কিন্তু প্রোটিনের মাত্রা বেশি এবং হাই বায়োলজিক্যাল ভ্যালু, অর্থাৎ বডিতে প্রোটিনটা অ্যাবজর্বের মাত্রাও কিন্তু বেশি। কিন্তু আমাদের শরীরে কি হয়, যেহেতু কিডনিটা আমাদের এফেক্ট হয়, কারণ কিডনির থ্রুতেই কিন্তু ইউরিক অ্যাসিডটা কিন্তু তৈরি হচ্ছে। এবার আমার কিডনিটা কোথাও না কোথাও যেহেতু ড্যামেজ হয়েছে বা কোথাও না কোথাও একটু প্রবলেম হয়েছে, যার জন্যই কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু শরীরে বেড়ে যায়। তো সেই জন্য আমাদের প্রোটিন জাতীয় খাবার কম করতে হবে। এবার ডিমটা যদি আমি, ডিমের যে কুসুম যেটা থাকে, যেটার মধ্যে ফ্যাটের মাত্রা বেশি থাকে, তো আমি সবার ক্ষেত্রে বলবো না, এটা মানুষে কিন্তু অনেক সময় ভ্যারি করে, কিন্তু জেনারেলভাবে আমি যদি বলি যে ডিমের কুসুমটাকে আমরা বাদ দিয়ে যে ডিমের হোয়াইট পোর্শন, সাদা যে পোর্শনটা আছে, সেটাকে আমরা সেদ্ধ বা কোনো অমলেট করে যদি খাই, সেটা সবথেকে ভালো হয়। কারণ কি, কারণ হচ্ছে ডিমের সাদা পোর্শনটা কিন্তু ফ্যাট থাকে না বেশি, বা আমার রেড মিট যেগুলি থাকে, অর্গ্যান মিট যেগুলি থাকে, সেগুলিতে কিন্তু ফ্যাটের পোর্শন অনেকটা বেশি থাকে, ক্যালোরি অনেকটা বেশি থাকে। তো এই জন্য রেড মিট বা অর্গ্যান মিটগুলোকে কিন্তু বারণ করা হয়। মাছ, মাংসের মধ্যে লিন প্রোটিন, অর্থাৎ যাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, চিকেন হতে পারে, বা মাছ যে কোনো ধরনের, নোনা মাছ হতে পারে, বা ধরুন আপনার ছোট মাছ হতে পারে, বড় মাছ হতে পারে, সেগুলো কিন্তু খাওয়া যেতে পারে। এবং আরেকটা ব্যাপার, যেটা আমি নোনা মাছের কথা বললাম, সামুদ্রিক মাছে কি হয়, আমাদের সোডিয়ামের পরিমাণ বেশি হয়, পিউরিনের পরিমাণ কিন্তু বেশি থাকে। তো ওই জন্য সামুদ্রিক মাছ কিন্তু আবার একটু নিয়ন্ত্রণ করে খেতে হয়। রোজ আমরা খেতে পারি না, ডায়েটে রাখতে পারি না, যদি খাই তাহলে এটা খুব কম মাত্রায়, খুব অকেশনালি খেলে কিন্তু খুব ভালো হয়। রয়েছেন কোনো বন্ধু ওপারে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, তনুশ্রী ধারা। বলুন। বলছি আমার ইউরিক অ্যাসিড এখন 7.1। আচ্ছা আচ্ছা, তা খুব গাঁটে খুব ব্যথা হচ্ছে। বেশ, আপনি কোনো, হ্যাঁ হ্যাঁ, গাঁটে ভীষণ ব্যথা হচ্ছে। তা ওষুধ খাচ্ছি। আচ্ছা, আমি জানতে চাইছি যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলোর সঙ্গে কি খুব বেশি সম্পর্ক আছে ইউরিক অ্যাসিডের? আচ্ছা, আপনি মেডিসিন খাচ্ছেন, শুধুমাত্র এই যে মাছগুলোর কথা বলেন, এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা কি বলবেন ওনাকে? ইউরিক অ্যাসিড, ইলিশ মাছ যেটা থাকে, মোহনার জলের মাছ আমরা জেনারেলি বলে থাকি, বা অনেক সময় এখন কিন্তু সামুদ্রিক মাছও কিন্তু আসে, ইলিশ, চিংড়ি মাছও কিন্তু অনেক সামুদ্রিক মাছ হয়। যদি আমার
পুকুরের মাছ হয়, পুকুরে চাষ করা যে এই ধরনের মাছ হয়, তাহলে সেগুলো খেলে কিন্তু কোনো সমস্যা হয় না, সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক, যেটা আমি বলছিলাম। এবার যদি সামুদ্রিক মাছ আপনি খান, সামুদ্রিক চিংড়ি বা মোহনা, ইলিশ কিন্তু আলটিমেটলি সমুদ্রের মানে মোহনা এরিয়ার কিন্তু ইলিশ হয়, তো সেই জন্য কিন্তু ওগুলোকে একটু নিয়ন্ত্রণে খেলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, খাওয়া যায়, খুব অকেশনালি খেলে কিন্তু খুব ভালো হয়। আমাদের সময় যেহেতু এগিয়ে চলেছে, খুব কম সময় হাতে আছে, বিভিন্ন মানুষ যারা ওপারে রয়েছেন, প্রচুর ফোন এসছে আজকে, বহু মানুষ অপেক্ষাও করছেন ওপারে, কিন্তু জানতে চাইবো যে ওভারঅল একজন মানুষ কীভাবে খাবারটাকে মানে কী খাবার খাবেন এবং কী খাবার খাবেন না, কীভাবে মেনটেন করলে ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকবে। প্রথমত আমি বলি, ইউরিক অ্যাসিড যেটা আছে এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। ব্যথা হচ্ছে যেটা, সেটাকে আমরা ডায়েটের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি। তো আপনাদের যেমন আমি একটা প্ল্যান বলে দিই জেনারেলভাবে কীরকমভাবে খাওয়া যেতে পারে। আমরা ডায়েটের মধ্যে প্রোটিন মাত্রাটা রাখবো, কিন্তু কম করে রাখবো। আপনি সকালবেলায় যখন খাচ্ছেন, যেহেতু প্রোটিনের মাত্রা কম, তো আমরা ডিমটার কুসুম পাটটা বার করে হোয়াইট পোর্শনটা রাখতে পারি। সকালে আপনি যদি রুটি তরকারি খান, তার সাথে একটা ডিমের হোয়াইট পোর্শন আপনি ডায়েটে রাখুন, তাতে আমরা কিন্তু কিছুটা ভালো প্রোটিন, এবং যেটা আমার শরীরে কিন্তু ইনফ্লামেশন বাড়ায় না। দুপুরবেলাতেও যদি আপনি যেমন খাচ্ছেন, ডালটাকে পরিমাণে কম, বা আমরা যদি নিরামিষ খান তাহলে আপনি ডাল রাখতে পারেন, অতি অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। বা সেই ক্ষেত্রে যদি আপনি আমিষ খান, তাহলে অনেক সময় ডালটাকে বন্ধ রেখে আমরা মাছ, মাংস বা ডিমের হোয়াইট পোর্শন কিন্তু ডায়েটে রাখতে পারি। মাংসের মধ্যে চিকেন রাখুন, মাছের মধ্যে যে কোনো মাছ রাখুন, সামুদ্রিক মাছটাকে বর্জন করুন। দই এমন একটা খাবার যেটাকে আপনার মনে হয় যে দইও একটা প্রোটিন, কিন্তু দইয়ে যেহেতু ভালো প্রোবায়োটিক থাকে, তাই অল্প মাত্রায় দই আপনি খাবারে রাখতে পারেন। বিকেলের দিকে, সন্ধ্যাবেলার দিকে হালকা কিছু ধরুন মুড়ি, তার সাথে একটু শসা, পেঁয়াজ, এরকমভাবে কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি। বাদাম বা বীজ জাতীয় যে খাবারগুলি থাকে সেগুলিকে মাত্রায় কম রাখলে খুব ভালো হয়। সবজির মধ্যে সবজির যে দানা যেগুলি থাকে, দানা ফেলে আপনি সবজিগুলিকে রান্না করতে কিন্তু পারেন। এবং একইভাবে যেমন দুপুরে খাচ্ছি, সেমভাবে আমরা কিন্তু রাতেও খাবারটাকে কিন্তু রুটি বা ভাতের সাথে কিছুটা সবজি এবং কিছুটা হয় কোনো একটা প্রোটিন জাতীয় জিনিস, মাছ, মাংস অথবা ডিম রাখতে কিন্তু পারি। পনির যদি খান, প্রোটিন সেটাকে আপনি লো ফ্যাট মিল্ক ইউজ করে কিন্তু পনির বানাতে পারেন। তো এইভাবে আমি একটা খুব ছোট সাধারণ প্ল্যান বললাম। ভালো হয় যদি আপনারা নিজেদের প্রেসক্রিপশন, মেডিকেল রিপোর্ট নিয়ে ডায়েট প্ল্যানটা যে কোনো পুষ্টিবিদের কাছে করিয়ে নিতে পারেন, সেটা সব সময় অবশ্যই ভালো হবে। একদম তাই, সবার শরীর তো একরকম হয় না, এবং শরীর অনুযায়ী প্রচুর মানুষের দেখা যাচ্ছে হেভি ওয়েট, তাদের একরকম ডায়েট চার্ট হয়ে থাকে, এবং তাছাড়া নর্মাল যাদের ইউরিক অ্যাসিড লেভেলটা অনেক বেশি তাদের একরকম হতে পারে, এবং যাদের দেখা যাচ্ছে সত্য ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কেস, একটা কেস হিস্ট্রি আলাদা, এবং সেই অনুযায়ী কিন্তু একজন ডায়েটিশিয়ান পরামর্শ দিয়ে থাকেন যে আপনার জন্য কোন খাবার উপযুক্ত, কতটুকু মাত্রায় খাবেন, এবং প্রত্যেকটি খাবারের একেবারে নিয়ম বেঁধে যাতে মাফ করে দেওয়া হয়, যাতে আপনার শরীর সঠিক পুষ্টিও পায়, প্যারালালি কী হয়, আপনি সুস্থ থাকতে পারেন, ইউরিক অ্যাসিড কন্ট্রোলে থাকে। আজকের সময় এই পর্যন্তই ছিল, হাতে একদম সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।